নেশাময় আসক্তি লেখিকা বন্যা শিকদার পর্ব 2324। দেখতে দেখতে বেশ কয়েকটা দিন কেটে গেছে। সময় তো থামে না, কিন্তু মাহির কাছে প্রতিটি দিন যেন 100 বছরের সমান দীর্ঘ। আজ সে একা হাঁটছে রাস্তা দিয়ে, পাশে না আছে আহি আর না আছে মন। ইচ্ছে করে কাউকে নেয়নি সঙ্গে, মনটা ভারী হয়ে আছে, ভেতরে অদ্ভুত শূন্যতা। আদিলের আচরণ তার একদমই বোধগম্য হচ্ছে না। কখনো অকারণে খোঁজ নেওয়া, তার হাতে হাত রেখে হাসি মুখে কথা বলা, চোখে চোখ রেখে এমনভাবে তাকায় যেন সব অধিকার তারই, আবার হুট করেই দূরে সরে যায়, কথা কমিয়ে দেয়, এড়িয়ে চলে। এই টানাপোড়েন মাহি সহ্য করতে পারছে না। ভালোবাসার মানুষটার উপেক্ষা এই পৃথিবীর সবচেয়ে তীব্র কষ্টগুলোর একটি। যে এই কষ্ট পায় সে বোঝে হৃদয়ের ভেতরে কিভাবে শব্দহীন ভাঙন নামে। মাহি মাথা নিচু করে হাঁটছিল, হঠাৎ রাস্তার ধারের পার্কের দিকে চোখ পড়ে যায়। দুপুরের সময় মানুষজন খুব বেশি নেই, গাছের ছায়ার নিচে দাঁড়িয়ে আছে দুজন মানুষ। মুহূর্তেই তার পা থেমে যায়, আপনা আপনি মুখ দিয়ে বেরিয়ে আসে, আদিল ভাইয়া। আদিলও তার পাশে একটি মেয়ে, শুধু পাশে নয়, অনেকটা কাছাকাছি দাঁড়িয়ে। মাহির বুকের ভেতরটা হুড়মুড় করে ভেঙে পড়ে। মনে হয় পায়ের নিচ থেকে মাটি সরে গেছে, নিঃশ্বাস আটকে আসে। সে স্থির হয়ে তাকিয়ে থাকে, এরপর যা দেখে তা সহ্য করার মতো নয়। আদিল হাত বাড়িয়ে মেয়েটাকে টেনে নেয় নিজের কাছে, জড়িয়ে ধরে। মুহূর্তে মাহির চোখ ঝাপসা হয়ে যায়, সে আর কিছু না ভেবে দৌড়ে যায় তাদের দিকে। হঠাৎ সামনে মাহিকে দেখে আদিল চমকে ওঠে। পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটি মৌরি। মাহির চোখ রক্তবর্ণ। সে কোনো কথা না বলে ঝাঁপিয়ে পড়ে মৌরির দিকে, চুলের মুঠি শক্ত করে ধরে টান দিয়ে আদিলের কাছ থেকে সরিয়ে দেয়। আচমকা আঘাতে মৌরি ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যায়। তৎক্ষণাৎ মাহি চিৎকার করে ওঠে, এই ডাইনি মেয়ে, তোকে বলিনি আমার জামাইয়ের আশেপাশে ঘুরবি না? কতবার বলবো তোকে? তোর সাহস হলো কিভাবে আমার জামাইকে জড়িয়ে ধরিস? চারদিক নিস্তব্ধ, শুধু তার কণ্ঠের প্রতিধ্বনি হচ্ছে। আদিল দৌড়ে গিয়ে মৌরিকে উঠায়, চোখে স্পষ্ট রাগ। মাহি, তুই ওকে ধাক্কা দিয়ে ফেললি কেন? মাহি রক্তচক্ষু স্বরে বলল, কেন দিলাম জানেন না? আপনাকে কতবার বলবো? আপনাকে অন্য কারোর সাথে দেখলে আমার রাগ হয়, আমি সহ্য করতে পারি না আপনার পাশে অন্য কোনো নারীকে। জাস্ট শাট আপ। তুই অন্য নারী কাকে বলছিস? মৌরি আমার ফিউচার ওয়াইফ, ও তোর ভাবি হয়, আর তুই ওকে এভাবে ফেলে দিলি? কথাটা শুনে মাহির বুকের ভেতর ধক করে ওঠে, মুহূর্তে তার চোখে উন্মাদনা নেমে আসে। মানি না ওই রাক্ষসীকে, আমি আপনার বউ মানি না। আমি হব আপনার বউ, আমি, এই ডাইনি নয়। মাহি! আদিল চিৎকার করে ওঠে। মাহির কণ্ঠ কেঁপে যায়, তবুও থামে না। আপনি যতই চিৎকার করেন, আমি আপনাকে ভালোবাসি। হ্যাঁ, এখনও ভালোবাসি। আপনি কেন বোঝেন না? কেন আমাকে এমন করে দূরে ঠেলে দেন? এক মুহূর্তের জন্য আদিলের চোখে কিছু একটা ঝলকে ওঠে। কষ্ট, দ্বিধা, নাকি দমিয়ে রাখা ভালোবাসা, কিছুই বোঝা যাচ্ছে না। তারপর সে মৌরির কাঁধে হাত রেখে অন্যদিকে হাঁটা শুরু করে। এই দৃশ্যটা মাহি সহ্য করতে পারে না। তার ভেতরের সব বাঁধ একসাথে ভেঙে যায়। সে দৌড়ে গিয়ে আবারও মৌরির সামনে দাঁড়ায়। আর কোনো কথা না বলে সজোরে এক থাপ্পড় বসিয়ে দেয় মৌরির গালে। তার কাণ্ডে মৌরি, আদিল দুজনেই স্তব্ধ। মাহির বুক ওঠানামা করছে দ্রুত, চোখে অশ্রু আর আগুন একসাথে জ্বলছে। সে কাঁপা কণ্ঠে বলে, আপনাকে আমি কাউকে দিতে পারবো না, কারো সাথে ভাগ করে নিতে পারবো না। মরতে হলে মরবো, কিন্তু আপনাকে ছাড়বো না। আপনি আমাকে এড়িয়ে গিয়ে ওই রাক্ষসীকে জড়িয়ে ধরে চলে যাচ্ছেন। আপনি বোঝেন না, ও একটা ডাইনি, রাক্ষসী। ও কোনোদিন আপনাকে। বাকি কথাগুলো আর শেষ করতে পারল না সে। আচমকাই নিস্তব্ধতা চিরে উঠল দুটো তীক্ষ্ণ শব্দে। মুহূর্তের মধ্যে আদিলের হাত উঠে গিয়ে মাহির গালে আছড়ে পড়ল। আঘাতটা শুধু গালে নয়, যেন তার আত্মমর্যাদায়ও গিয়ে লাগলো। আদিল গর্জে উঠল, চোখ দুটো ক্রোধে লাল। বেয়াদব মেয়ে, তুই কিসের ভিত্তিতে মৌরির গায়ে হাত তুললি? ও কি তোর থেকে ছোট? তোর মা বাবা তোকে এই শিক্ষা দিয়েছে বড়দের সঙ্গে এভাবে ব্যবহার করতে? আর এই ভালোবাসি ভালোবাসি বলে মাথা খাচ্ছিস কেন? কতবার বলেছি আমি তোকে ভালোবাসি না? আর কিভাবে বললে তুই বিশ্বাস করবি বল তো? মাহি স্তব্ধ হয়ে গেল। তার ছলছল চোখে বিস্ময়, অপমান আর ভাঙনের ছাপ স্পষ্ট। বুকের ভেতরটা যেন হু হু করে উঠল, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এই প্রথম তার আদিল ভাইয়া তার গায়ে হাত তুলল, সেটাও অন্য একটা মেয়ের জন্য। কাঁপা কণ্ঠে সে বলল, আদিল ভাইয়া, আপনি আমাকে মারলেন একটা সামান্য মেয়ের জন্য? আদিল আবার গর্জে উঠল, চুপ!
তুই কাকে সামান্য বলছিস? মৌরি আমার ফিউচার, আমার জান, আমার সব কিছু। আর একবার যদি ওর গায়ে হাত দিস, এই জায়গাতেই তোকে খুন করে ফেলবো। মাইন্ড ইট। তার কণ্ঠে এমন কঠোরতা ছিল যে আগে কখনো শোনেনি মাহি। কিন্তু আশ্চর্যভাবে সেই হুমকিতে এক ফোঁটাও ভয় পেল না সে। বরং যেন ভেতরের সব বাঁধ ভেঙে গেল। এক ঝটকায় এগিয়ে গিয়ে আদিলকে শক্ত করে জড়িয়ে ধরল সে। বুকের ভেতর জমে থাকা কান্না বিস্ফোরিত হলো প্রবল স্রোতের মতো। মেরে ফেলেন আমাকে, টুকরো টুকরো করে ফেলেন, তবু আমাকে ফিরিয়ে দেবেন না। আমি বাঁচব না আপনাকে ছাড়া। আপনি কেন বোঝেন না? আমার বেঁচে থাকার জন্য হলেও আপনাকে আমার চাই। আপনি ছাড়া আমার পৃথিবী অন্ধকার। তার কণ্ঠ ভেঙে যাচ্ছিল। আঙুলগুলো শক্ত করে আঁকড়ে ধরেছিল আদিলের শার্ট, যেন ছেড়ে দিলে সে চিরতরে হারিয়ে যাবে। আদিল এক মুহূর্তের জন্য থমকে গেল। তার চোখে বিরক্তি স্পষ্ট। সে ধীরে ধীরে মাহির হাত সরিয়ে দিল নিজের শরীর থেকে। ভালোবাসা জোর করে আদায় করা যায় না। তুই যেটাকে ভালোবাসা ভাবছিস সেটা হয়তো আসক্তি। আমি তোকে কখনো সেই আশা দিইনি। তুই নিজে নিজে স্বপ্ন বুনেছিস, আর এখন তার দায় আমার ওপর চাপাচ্ছিস। মাহি নিথর হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে এখন আর ঝড় নেই, শুধু গভীর শূন্যতা। যে মানুষটাকে সে নিজের সব কিছু ভেবেছে, সেই আজ তাকে ভুল বলে অস্বীকার করছে। তবুও মাহি থামল না, বরং যেন সমস্ত লজ্জা, ভয়, অপমান ছুঁড়ে ফেলে দিয়ে বুক চিতিয়ে দাঁড়িয়ে রইল আদিলের সামনে। চোখ দুটো রক্তাভ, অশ্রুতে ভেজা, মুখ কাঁপা, ঠোঁট তবু কণ্ঠে অদ্ভুত এক ধীরতা। হুঙ্কার তুলে সে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আপনি আমার আসক্তি, নেশাময় আসক্তি। আপনি আমার, আমার জীবনের অংশ আপনি, যাকে ছাড়া এই মাহি কিছুই ভাবতে পারে না। আপনি জানেন ভালোবাসা কি? জানেন ভালোবাসার দহন কতটা ভয়ঙ্কর? ভেতর থেকে মানুষকে কিভাবে পুড়িয়ে ছাই করে দেয়? তার কণ্ঠের প্রতিটি শব্দ যেন বুক ফেটে বেরোচ্ছে। আশেপাশের নিস্তব্ধতা ভারী হয়ে উঠেছে। দুপুরের রোদও যেন তপ্ত হয়ে দাঁড়িয়ে আছে এই উত্তপ্ত মুহূর্তের সাক্ষী হয়ে। আদিল নিশ্চুপ, তার চোয়াল শক্ত, চোখে বিরক্তি আর কঠোরতার ছাপ। অথচ মাহির কান্না ভেজা মুখের দিকে তাকাতে তার কেমন অস্বস্তি হচ্ছে, তা সে নিজেও বুঝতে পারছে না। হঠাৎ মাহি নিচু হয়ে আদিলের পা দুটো আঁকড়ে ধরে বসে পড়ে। কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আদিল ভাইয়া, আমাকে ক্ষমা করে দিন না। আপনার জীবনের একটা অংশ করে নিন আমাকে। সত্যি বলছি, আপনি যা বলবেন আমি তাই তাই করব। আপনার কথার অবাধ্য হব না, আপনার সব কথা শুনবো। তবুও আমাকে একা করে দেবেন না। আমি পারবো না, আমি একটুও পারবো না আপনাকে ছাড়া। সে হাউমাউ করে কাঁদছে, তার কান্না আর্তনাদের মতো শোনাচ্ছে। এমন আকুতি, এমন অসহায় ভালোবাসা যে কারো বুক কাঁপিয়ে দেওয়ার মতো। কিন্তু আদিল যেন নিজেকে পাথর বানিয়ে ফেলেছে। কঠোর রুক্ষ স্বরে সে বলল, মাহি, পা ছাড় আমার। মাহি মাথা নাড়ে, আঁকড়ে ধরা হাত আরো শক্ত করে। ছাড়বো না। আপনি বলেন আপনি আমার হবেন। আপনি কি আমাকে একটু বোঝেন না? কেন বোঝেন না আমায়? একবার, একবার শুধু বুঝে দেখেন না আমার জায়গা থেকে। আদিলের ধৈর্য যেন শেষ হয়ে যায়। হুট করে সে মাহিকে জোরে সরিয়ে দেয়। মাহি ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যায়। গর্জে ওঠে আদিল, বলে, আমি কিছুই বুঝতে চাই না, তুই এখান থেকে চলে যা। তোকে দেখলেও এখন আমার ঘৃণা লাগে, অসহ্য লাগে তোর মুখ দেখলে। চলে যা এখান থেকে, আর কখনো এই মুখ নিয়ে আমার সামনে দাঁড়াবি না। এই কথাগুলো যেন ছুরির ফলার মতো মাহির বুকের ভেতর বিদ্ধ হয়। কিছুক্ষণ সে মাটিতে বসে থাকে, চোখ স্থির, কান্না থেমে গেছে। কিন্তু সেই থেমে যাওয়া কান্নার ভেতরেই জমে আছে অসীম যন্ত্রণা। মৌরি দূরে দাঁড়িয়ে আছে, বিস্মিত আর খানিকটা অস্বস্তিতে। ধীরে ধীরে মাহি উঠে দাঁড়ায়, চোখের পানি হাতের পিঠ দিয়ে মুছে নেয়। তার দৃষ্টিতে এবার আর আগের সে আকুতি নেই, আছে এক অদ্ভুত শূন্যতা। কাপা গলায় সে বলে, আমাকে আপনার ঘৃণা লাগে, আমার মুখ দেখলে অসহ্য লাগে, আমার ভালোবাসা আপনার কাছে শুধুই ফেলনা। আদিল এখনো নিশ্চুপ, তার নীরবতা যেন হাজারটা কথার চেয়েও বেশি নির্মম। মাহির গলায় এসে সব শব্দ আটকে যাচ্ছে, চোখ দুটো টলমল করছে। তবু ঠোঁটের কোণে এক বেটুপাত্মক হাসি টেনে সে বলে, একজন ভিক্ষুক 10 টাকা পাওয়ার জন্য যতটা আকুতি করে, আমি তার থেকেও ভয়ঙ্করভাবে আপনাকে আল্লাহর কাছে ভিক্ষা চেয়েছি। তবু ওই খোদা আমার করে আপনাকে দিল না। তার বুক ওঠানামা করছে দ্রুত। তপ্তশ্বাস ছেড়ে আবার বলে, কিন্তু আমি ভুল ছিলাম। যাকে আমি চাই সে তো আমাকে দু চোখে দেখতেই পারে না। তার কাছে আমি একটা খেলার পুতুল। যখন ইচ্ছে হলো কাছে টেনে নিলেন, যখন ইচ্ছে হলো দূরে সরিয়ে দিলেন। আমার অনুভূতি, আমার কষ্ট, সেগুলোর কোনো দাম নেই আপনার কাছে। হঠাৎ মাহি হাত থেকে আংটিটা খুলে নেয়।
সেই আংটি যেটা একদিন তার কাছে ছিল পৃথিবীর সবচেয়ে দামি জিনিস, কাপা হাতে সেটা আদিলের দিকে বাড়িয়ে দেয়। যান, দিলাম আপনাকে মুক্ত করে আমার জীবন থেকে চিরতরের জন্য। আপনার দেওয়া কোনো গিফট লাগবে না আমার, আর আপনাকে লাগবে না। তার চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরছে, কিন্তু কণ্ঠে ধীরতা। মাহি নির্লজ্জ হতে পারে, বেহায়া হতে পারে, কিন্তু তারও আত্মমর্যাদা আছে। যাকে পায়ে ধরে পেলাম না, তাকে আর কোনো কিছুর বিনিময়ে চাইব না। আজ থেকে আপনি আর আমি আলাদা। শ্বাস নিতে না পেরে যদি মরেও যাই, তবুও আপনাকে আর কোনোদিন চাইব না। আংটিটা আদিলের হাতে রেখে দু কদম এগিয়ে যায় মাহি। প্রতিটি পদক্ষেপে যেন বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে, তবুও থামে না। হঠাৎ থেমে আবার পেছন ফিরে তাকায়। চোখে তখন আর ভালোবাসার মিনতি নেই, আছে ক্ষতবিক্ষত আত্মসম্মানের আগুন। এই চলে যাচ্ছি, আর কোনোদিন ফিরবো না আপনার জীবনে। কিন্তু শুনে রাখুন, একদিন আপনিও আমার মতো হাহাকার করবেন, আমাকে পাওয়ার জন্য ছটফট করবেন। আমার অনুপস্থিতি আপনাকে পুড়িয়ে মারবে, তবু আমাকে আর ফিরে পাবেন না, বলে দিলাম। এই বলে মাহি নিজের গন্তব্যে হাঁটা দেয়। পেছন ফিরে একটুও তাকায় না সে, আর পেছনে ফিরে তাকাবে না। তাকে যেভাবে তিলে তিলে কষ্ট দেওয়া হয়েছে, তার পরিণাম সবাই একদিন পাবে, পাবেই পাবে। রাত প্রায় 2টো। আহি বেডের মধ্যখানে চুপিসারে বসে আছে। অয়ন এখনো বাসায় আসেনি। ইদানিং অয়ন অনেক রাত করে বাসায় ফেরে এবং ভোর হওয়ার আগে চলে যায়। আহির সাথে দেখা হয় না বললেই চলে। অয়ন যখন হসপিটালে ফ্রি থাকে তখন শুধু ভিডিও কলে কথা হয়, কিন্তু এতে আহি একদমই সন্তুষ্ট নয়। তার অয়ন ভাইকে চাই, সেই আগের অয়ন ভাই, যে সবসময় তাকে বুকে জড়িয়ে রাখতো, তার সাথে ঝগড়া করতো, আবার নিজেই কান ধরে উঠবস করতে করতে সরি বলতো। কিন্তু সেই সব গুণ এই অয়ন ভাইয়ের মধ্যে নেই। এই অয়ন অনেক শান্ত। আহি কিছু বললে চুপ করে শোনে, দাঁড়াতে বললে দাঁড়িয়ে থাকে, কিন্তু কোনো তর্ক করে না। তাই তো আহির আগের অয়ন ভাইকে চাই। আজ সে জিজ্ঞেস করবে কেন তাকে আগের মতো ভালোবাসা হয় না, কেন তার সাথে দুষ্টুমি করা হয় না, কেন তাকে আগের মতো জ্বালাতন করা হয় না। তাই আজ আহি একটু ঘুমাবে না। হঠাৎ দরজা খোলার শব্দে সেদিকে তাকায়। অয়ন হেলে দুলে তার দিকে এগিয়ে আসছে, চোখে মুখে অদ্ভুত দেখাচ্ছে। প্রথম দেখায় আহি তাকে ভয় পেয়ে যায়। অয়ন আহিকে জেগে থাকতে দেখে একটু অবাক হয় না। সে এমন কিছু আশা করেছিল, কিন্তু আজ সে প্রিয়তমার অভিমান ভাঙাতে পারবে না। উল্টো প্রিয়তমাকে তাকে নিজের মতো সামলাতে হবে। আহি তাকে দেখা মাত্র দৌড়ে আসে, কাছে এসে অয়নের শার্ট খামচে চেপে ধরে। বদলোক, আপনার লজ্জা করে না? বউকে রুমে একা রেখে রাতে একা একা বাইরে থাকেন। খুব তো বউ বউ করেন, কিন্তু বউকে যে একটু আলাদা সময় দিতে হয় সেটা জানেন না। অয়ন নির্বাকভাবে তাকিয়ে আছে। সে সোজা থাকার চেষ্টা করছে, কিন্তু বারবার হেলে যাচ্ছে। আহি আবারও চিৎকার করে, কি হলো, কথা বলছেন না কেন? আজ আমি আপনাকে কোনোভাবেই ছাড় দেব না। আপনি মানুষটা দিন দিন অনেক বেয়াদব হয়ে যাচ্ছেন। বউকে কিভাবে ভালোবাসতে হয় সেসব ভুলে যাচ্ছেন দেখছি। আহি অয়নকে এক পলক দৃষ্টিরতভাবে তাকিয়ে থাকতে দেখে বুঝে ফেলে সে আজ নিজের মধ্যে নেই। তার মনে অন্য কিছু চলছে, কেমন যেন দুলে উঠছে। হুট করে সে পড়ে যেতে নিলে আহি অয়নকে ধরে ফেলে। অয়ন ভাই! অয়ন নেশামাখা দৃষ্টিতে তাকিয়ে থাকে। আহি আবারও কাঁপা কাঁপা কণ্ঠে প্রতিধ্বনিত করে, আপনার কি হয়েছে অয়ন ভাইয়া? এভাবে হেলে দুলে পড়ছেন কেন? কিছু হয়েছে আপনার? অয়ন দুলতে দুলতে আহির কাছে হুমড়ি খেয়ে পড়ে। তারপর আচমকা তার কোমর জড়িয়ে ধরে নিজের শরীরের সাথে মিশিয়ে ফিসফিসিয়ে আওড়ালো, তোকে চাই দোয়েল পাখি, খুব করে চাই। এতটাই চাই যেখানে বিন্দুমাত্র দূরত্ব থাকবে না। মরে যাচ্ছি আমি, প্লিজ বাঁচিয়ে নে আমায়। আহি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। অয়ন কি বোঝাতে যাচ্ছে সেটাই বোধগম্য হচ্ছে না। আহিকে বেখেয়ালি দেখে অয়ন আবারও বলে, আমার হবি না দোয়েল পাখি? আহি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এতটা নেশামাখা কণ্ঠে কেউ যে ভালোবাসার আবদার করতে পারে জানা ছিল না তার। হুট করেই সে নিচু স্বরে জবাব দেয়, আপনি এমন করে বলছেন কেন অয়ন ভাই? আমি তো আপনারই, পুরোটাই আপনার। আমি আপনার বউ, আমার উপর আপনার সম্পূর্ণ অধিকার আছে। অয়ন তার চিবুকে আলতো করে চুমু দিয়ে ফিসফিস করে, দোয়েল পাখি, আজ তুই নিজে এসে ধরা দিলি। আজ হাজার কাঁদলেও ছাড় দেব না। তোর অয়ন ভাই এতটাও ভালো নয়। সে আজ নিজের মধ্যে নেই। তুইতে উন্মাদ হয়েছে। একটু বেশি পাগলামি করলে সামলে নিস প্লিজ। অয়ন ধীরে ধীরে আহির দিকে ঝুঁকে পড়ে। তার ভারী শরীরের চাপ সামলাতে গিয়ে আহি প্রায় টাল খেয়ে যায়। ছোট্ট এই মেয়েটার পক্ষে এত বড় একজন মানুষকে ধরে রাখা সত্যি কঠিন হয়ে উঠছে।
অয়ন ভাই, আপনি ঠিক নেই, নিজেকেই তো ঠিকমতো সামলাতে পারছেন না। প্লিজ আগে শাওয়ার নিয়ে আসুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। সে কোনো রকমে অয়নকে বিছানায় বসিয়ে দু কদম এগোতে হঠাৎ পেছন থেকে শক্ত করে তাকে জড়িয়ে ধরে অয়ন। আমি কিছু খাবো না বউ, তুই আমার কাছে আয় প্লিজ। তার গলায় এক ধরনের আকুলতা। আহি ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়, দুহাত তুলে অয়নের মুখ ছুঁয়ে দেয় আলতো করে। তার আঙুলের স্পর্শে অয়নের চোখ এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে আসে। এমন পাগলামি করবেন না, আমি তো আছি আপনার কাছে, আপনি যা বলবেন তাই শুনবো। অয়ন মৃদু হেসে মাথা নেড়ে বলে, হুম, তোর যদি আবার মুড সুইং হয় তখন আমার কি হবে? আজ আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না দোয়েল পাখি। আহির চোখে হালকা অভিমান ফুটে ওঠে। আপনি কি আমাকে বিশ্বাস করেন না? অয়ন বিন্দুমাত্র দেরি না করে উত্তর দেয়, নিজের থেকেও বেশি। তাহলে শাওয়ার নিয়ে আসুন, দেখবেন তখন। কথা শেষ করতে দেয় না অয়ন, ঠোঁটের কোণে দুষ্টু হাসি ঝুলিয়ে ফিসফিস করে, আমাকে শাওয়ার নিতে হবে না বউ, শাওয়ার ছাড়াই আমি খাটে মাঠে সব জায়গায় অলরাউন্ডার। মুহূর্তে আহির চোখে রাগের ঝিলিক স্পষ্ট হয়ে ওঠে। এই লোকটার সঙ্গে দুদণ্ড স্বাভাবিকভাবে কথা বলা যায় না, সব কথা ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যায়। সে কোমরে হাত গুজে কর্কশ গলায় বলে ওঠে, অয়ন ভাই, এবার কিন্তু আমি সত্যি সত্যি রেগে যাচ্ছি। কথা শেষ হতেই অয়ন আচমকা একটানে তাকে নিজের বুকের ওপর টেনে নেয়। আহি কিছু বুঝে ওঠার আগেই ভারসাম্য হারিয়ে বিছানায় পড়ে যায়। পর মুহূর্তে অয়ন ঝুঁকে পড়ে তার উপর, মাথা নামিয়ে গলায় মুখ ঘষতে ঘষতে ধীরে টেনে টেনে বলে, তোর যত রাগ আছে সব কালকের জন্য তুলে রাখ, আজ একটু ভালো বউ হয়ে যা, অয়নের লক্ষ্মী বউ। তার স্লো মোশনের গলায় বলা প্রতিটি শব্দে আহির বুকের ভেতর কেঁপে ওঠে। মানুষটার কণ্ঠে আজ অন্যরকম ভার। অয়ন মুখ তুলে তার চোখে তাকায়, এই যে ভালো বউ, কথা বল না, আজ আমাকে নিজের করে নিতে পারবি না? পারবি না এই উন্মাদকে তোর ভালোবাসা দিয়ে শান্ত করতে? ট্রাস্ট মি, তোকে এতটাই ভালোবাসবো যে অভিযোগ করার সুযোগই পাবি না। আহি স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে, কোনো কথা বলছে না। তার এই নীরবতা অয়নকে কেমন অসহায় করে তোলে। সে দুহাত দিয়ে আহির বাহু আলতো ঝাঁকায়, আমার হবি না তাহলে? কোনো উত্তর নেই। অয়ন ঠোঁট উল্টায়, দম নিয়ে নিচু স্বরে বলে, ওকে ফাইন, আজ না হয় নিজেই নিজেকে শান্ত করি। সে সরে আসতে উদ্যত হয়, ঠিক তখনই আহি তার শার্ট খামচে ধরে। অয়ন থেমে যায়। আহি একটু উঁচু হয়ে কাপা ঠোঁটে আলতো করে তার গলায় স্পর্শ রেখে ফিসফিস করে, আপনার ভালো বউ থাকতে আপনি নিজেই নিজেকে শান্ত করবেন কেন? আপনার বউ কি অবুঝ? অয়নের চোখে এক ঝলক আলো জ্বলে ওঠে, আমার বউ তো আমার কষ্ট বুঝতেছে না। সে তো আপনার কষ্ট বোঝে, কিন্তু অয়ন অধীর হয়ে ঝুঁকে আসে, কিন্তু কি পাখি? আহি চোখ নামিয়ে ফিসফিস করে, আপনাকে ভয় পাই অনেক। সঙ্গে সঙ্গে অয়ন তার কোমর জড়িয়ে ধরে, তার ঠোঁটের কোণে গভীর চুম্বন এঁকে দিয়ে ফিসফিসিয়ে আওড়ালো, তোর ভয়কে আজ ভালোবাসায় রূপান্তর দেব বউ। তখন তুই চাইলেও আর দূরে সরে থাকতে পারবি না, সব সময় আমার আলিঙ্গনে আবদ্ধ হয়ে থাকতে চাইবি, আমার হয়ে পুরোপুরি আমার। কথাগুলো বলার পর আর কোনো দূরত্ব রইল না তাদের মাঝে। অয়ন ধীরে ধীরে আহির মুখে দুহাত তুলে ধরে। পর মুহূর্তেই সে আহির ওষ্ঠে গভীর দীর্ঘ এক চুম্বন এঁকে দেয়। সে চুম্বনে তাড়াহুড়ো নেই, হিংস্রতা নেই, আছে ডুবে যাওয়ার মতো এক আকুলতা, যেন বহুদিনের জমে থাকা দূরত্ব, না বলা কথা সব একসাথে গলে যাচ্ছে। আহির আঙুলগুলো অয়নের শার্ট আঁকড়ে ধরে, প্রথমে কেঁপে ওঠে, তারপর ধীরে ধীরে নিজেকে ছেড়ে দেয় সেই অনুভূতির ভেতর। রাত নিঃশব্দে তাদের সাক্ষী হয়ে থাকে, দুজন মানুষ যারা একে অপরকে হারানোর ভয় পায়, আজ আরও দৃঢ়ভাবে একে অপরকে আঁকড়ে ধরে। অয়ন তার অর্ধাঙ্গিনীকে নিজের ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখবে, এমন এক নিরাপদ আশ্রয়ে যেখান থেকে কেউ চাইলেও তাকে কেড়ে নিতে পারবে না। আহি চোখ বুজে তার বুকে মুখ লুকিয়ে ফেলে, লজ্জার ভয়ে আরো গুটিয়ে যায়। তাদের এই ভালোবাসার গভীরতা কতটুকু তা মাপার কোনো মাপদণ্ড নেই, শুধু জানা যায় তারা দুজনই ডুবে যাচ্ছে অতল এক সাগরে, যেখানে একে অপর ছাড়া আর কিছুই নেই। বাইরে রাত নীরব, ভেতরে দুটি হৃদয়ের ধ্বনি এক ছন্দে এক তালে।